ভালো ডাক্তার নেই, ওষুধ নেই। প্রশ্ন করতে আমাকে শেখানো হয়েছে। ডাক্তারদের আমরা ভগবান হিসেবে শুধু টাকা পয়সা, মার্সিডিজ গাড়ি। হাসপাতালে যেতে গেলে আপনাকে এলিফ্যান্ট করিডোর পেরোতে হচ্ছে। আমার সবসময় মিশন থেকেছে যেখানে সেবা পৌঁছায় না। 100 কিলোমিটার পেরোতেই ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। এরকম এলাকা এখনো আছে। মিনিমাম পরিকাঠামো নেই, তবু ডেলিভারি হচ্ছে। মেয়েটা ব্লিড করে মারা যায়। প্রিভেন্টেবল ডেথ, কিন্তু আপনার হাত পা বাঁধা। 6টা বেড নিয়ে আচ্ছা, জার্নি শুরু করা। সিকিউরিটি এবং শহরে সমস্ত সুবিধা ছেড়ে চ্যালেঞ্জেস আছে, সিস্টেম আছে। গ্রামীণ স্বাস্থ্য নিয়ে কাজ করলে কি টাকা পয়সার কথা ভাবতে হয় না? সবাই ভাবে এনজিও দেবে, চ্যারিটি হবে, ফ্রি হবে। আমরা অনেক সময় বলি, অভিযোগ করি, এই ভালো ডাক্তার নেই, ওষুধ নেই, স্বাস্থ্য ব্যবস্থা নেই। কিন্তু আমরা খুব কম মানুষই প্রশ্ন করি, এই সিস্টেম কে বদলাবে, কে আনবে সেই সুব্যবস্থা? আজকে দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আমি তিয়াস, এবং আমার সঙ্গে এমন একজন মানুষ রয়েছেন যিনি শুধু ডাক্তার তাই নয়, যিনি প্রশ্ন করেছেন এই সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাকে, যিনি লড়াই করেছেন, হেঁটেছেন, থেকেছেন, হয়তো রক্তাক্তও হয়েছেন, এবং কলকাতার ঝা চকচকে দুনিয়ায় নয়, প্রত্যন্ত অসমের এমন একটা জায়গায় গিয়ে তিনি নিজের হাসপাতাল গড়েছেন, যেখানে রেফার মানে আজও প্রায় মৃত্যুদণ্ডের সময়। তিনি ডক্টর সায়ন্তনী ভট্টাচার্য। তার হাসপাতালের নাম দ্য বেটার লাইফ। সেই হাসপাতালের ট্যাগলাইন হেলথ কেয়ার অ্যাট দ্য লাস্ট মাইল। তিনি একজন লেখিকাও। ওয়েলকাম ডক্টর ভট্টাচার্য। আমাদের দেশে সাধারণত ডাক্তারদের আমরা ভগবান হিসেবে দেখি, তো সেখানে দেখা যাচ্ছে আপনি একজন যোদ্ধা যিনি লড়াই করেছেন। মানুষ সায়ন্তনী কিভাবে গড়ে উঠলো? আমার বেড়ে ওঠা দিল্লিতে, এবং একটা এমন কালচার বা এনভায়রনমেন্টে যেখানে আমি প্রশ্ন করতে আমাকে শেখানো হয়েছে। আচ্ছা, এবং যেটা যেমন সেটাকে সেভাবেই মাথা পেতে না নেয়া, বাট তার প্রতি যদি কোনো প্রশ্ন থাকে সেটা করা, এবং ততক্ষণ করা যতক্ষণ সেটা নিজেকে স্যাটিসফাই না করছে। মানে সাধারণ বাঙালি পরিবারের মেয়েদের কি হয় যে অত বেশি কথা বলো না, অত প্রশ্ন করো না, যা হয়েছে মেনে নাও। আপনি এটার মধ্যে বড় হন। আমি এটার মধ্যে বড় হইনি, যদিও আমি বাঙালি মধ্যবিত্ত পরিবারেরই মেয়ে, বাট আমার যেভাবে স্কুলিং হয়েছে দিল্লির একটা ইন্টারন্যাশনাল স্কুলে, সো আই থিঙ্ক সেখানে আমি সেই কালচারটা পেয়েছিলাম যেখানে প্রশ্ন করা শেখানো হয় বা প্রশ্ন করা এনকারেজ করা হয়। আচ্ছা, একটা কথা বলুন, আপনি নিজেই লিখেছেন যে আপনি ডাক্তার হব বলে হননি, মানে ডাক্তার হওয়াটা আপনার প্রথম পছন্দ ছিল না। আপনি মেধাবী ছাত্রী ছিলেন কিন্তু ডাক্তার হতে চান। কিন্তু এখনকার সময়ে ছেলে মেয়েদের কেরিয়ার অপশন হিসেবে আমরা দেখি যে ডাক্তারি এখনো টপের দিকেই থাকে, এবং তারা ডাক্তার হওয়ার জন্য প্রাণপাত পরিশ্রম করছে, ব্যর্থ হলে ভেঙে পড়ছে। শুধু তাই নয়, যাদের একটু বিত্ত রয়েছে, পয়সা কড়ি রয়েছে, সেই বাবা মায়েরাও প্রচুর টাকা পয়সা ঢেলে বেসরকারি জায়গায় ডাক্তারি পড়াচ্ছেন ছেলে মেয়েকে। এই যে ডাক্তার হওয়ার একটা দৌড়, একটা কম্পিটিশন, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে প্রচুর বেশি ডাক্তার মানে কি খুব ভালো স্বাস্থ্য ব্যবস্থা? ঠিক তা নয়, বিকজ ডাক্তার প্রফেশনটার সাথে একটা স্টেটাস সিম্বল জড়িয়ে আছে, যে কারণে হয়তো বাবা মারা সেটাকে অ্যাজ আ টপ ক্যারিয়ার প্রায়োরিটি হিসেবে দেখে। বাট ডাক্তার মানে শুধু টাকা পয়সা, মার্সিডিজ গাড়ি, স্টেটাস বা ইন্টারন্যাশনাল ভেকেশনস নয়। ডাক্তারের আসল পরিচয় হচ্ছে তার ডেডিকেশন টু দ্য প্রফেশন, 24/7 into 365 days of commitment তার নিজের পেশেন্টের জন্য, এবং পেশেন্ট ফার্স্ট। যখন আমরা ডাক্তারি পড়ে বেরোই, আমরা হিপোক্রেটিস ওথ নিই, রাইট? সো সেই ওতে আমাদের সেটাই বলতে শেখানো হয়, এবং দ্যাট ইজ হোয়াট মেক্স আ ডক্টর, দ্যাট সারা জীবন আমার জন্য আমার পেশেন্ট প্রথম, সবার আগে। যদি কেউ সেই ডেডিকেশন, সেই কমিটমেন্টটা লাইফ লং দিতে রাজি হয়, তবেই তার ডাক্তার হওয়া উচিত। বাকি সব পরে আসে। অ্যাবসলিউটলি। আচ্ছা, এরপর আপনার কাজের জায়গায় আসি। তো আপনি একজন শহরের প্রশিক্ষণ প্রাপ্ত খুব ভালো ডাক্তার হলেন, গাইনোকোলজিস্ট হলেন, কিন্তু সেখানে শহর ছেড়ে আপনি গেলেন আপনার প্রথম কাজের পোস্টিং উদালগুড়ি। এমন একটা জায়গা যে নামটাও হয়তো আমার দর্শক বন্ধুরা অনেকেই হয়তো জানেন না, প্রত্যন্ত একটা এলাকা, এবং সেখানে রাতের বেলা হাসপাতালে যেতে গেলে আপনাকে
এলিফ্যান্ট করিডোর পেরোতে হচ্ছে। হুম। তো এই যে আপনি একটু আগে বললেন যে ডাক্তার হওয়ার সঙ্গে একটা ঝা চকচকে জীবন, মার্সিডিজ গাড়ি অ্যান্ড অল, সেই সব ছেড়ে ছুড়ে ফেলে আপনি কেন চলে গেলেন সেখানে? যখন ডাক্তার হলাম আমি, আমার প্রথম জব ছিল সুন্দরবনে। সো ওটা আমার প্রথম ডাক্তারির অভিজ্ঞতা। সুন্দরবনও একটা লাস্ট মাইল এরিয়াই বটে, এবং প্রচুর চ্যালেঞ্জেস। একদম। আই থিঙ্ক সেখান থেকে ডাক্তারির পথ চলা শুরু, এবং যে প্রয়োজন একজন ডাক্তারের এই ধরনের এরিয়াতে আছে, রিয়েলি আছে, সেটা তখনই বোঝা যায় যখন কেউ এরম জায়গায় গিয়ে সার্ভিস দেয়। শহরে বসে সেটা বোঝা আঁচও সম্ভব পাওয়া নয়। যায় না। ঠিক। আমার পুরো ক্যারিয়ারে আমার সবসময় মিশন থেকেছে এমন লোকেদের সেবা দেয়া, নিজের ডাক্তারির মাধ্যমে, যেখানে সেবা পৌঁছায় না কিন্তু ডিমান্ড আছে, কারণ মানুষ অসুস্থ, মানুষের স্বাস্থ্য সেবার দরকার। সো আসামে যাওয়াটাও অ্যাকচুয়ালি চাকরির সূত্রেই। আমি একটা চা কোম্পানির সাথে কাজ করছিলাম, আমার পোস্টিং ছিল দার্জিলিং এ, ওকে। এবং সেখান থেকে আমার ট্রান্সফার হয় সেই কোম্পানিরই আর একটা চা বাগান হসপিটালে, যেটা আসামে উদালগুড়ি ডিস্ট্রিক্টে। এবং উদালগুড়ি হচ্ছে ইন্ডিয়া ভুটান বর্ডারের কাছে পড়ে, এবং পুরো ডিস্ট্রিক্টটাই ভর্তি চা বাগান। সো ওটা লোয়ার আসামের টি গার্ডেন করিডোর হিসেবে বলা হয়। তো যখন আমি আসামের চা বাগানে গিয়ে পৌঁছাই, তখন দেখি যে সেখানকার পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, সেখানকার ব্যবস্থা পানা সবকিছু খুবই খারাপ, খুবই মিনিমাল, এবং মানুষজন মরে যাওয়া ছাড়া তাদের কাছে অনেক সময় আর কোনো উপায় থাকে না, কারণ শহর প্রায় 100 কিলোমিটার দূর, গুয়াহাটি শহর প্রায় 100 কিলোমিটার দূর উদালগুড়ি থেকে, এবং রাস্তাঘাট ভালো নয়। অ্যাজ এ রেজাল্ট, যদি কাউকে যেতে হয় গুয়াহাটি, প্রথমত তার কাছে টাকা পয়সা হওয়া দরকার যাতে সে ম্যানেজ করতে পারে। যদি সেটা নেই, তাহলে তো সে যেতেই পারবে না। যদি কেউ যেতেও চায়, তাহলেও তার রাস্তায় 100 কিলোমিটার পেরোতেই ভালো মন্দ কিছু হয়ে যেতে পারে। সেখানে গিয়ে কিছু রিয়ালিটি আমি দেখি, যেটা সত্যি বিশ্বাস করার মতো নয়। অনেকে শুনলে ভাববে এটা অনেকটা গল্পের মতো, বাট এরকম এলাকা এখনো আছে আমাদের দেশে, যেখানে বেসিক ওষুধও নেই, বেসিক ইনফ্রাস্ট্রাকচারও নেই, এবং মানুষ করবে তো কি করবে। সেইটার একটা প্রমাণ বা একটা ছবি আমরা আপনার বইয়ের শুরুতেই পাই, যেখানে একটা ডেলিভারির কথা আপনি বর্ণনা করেছেন। একদম। ওষুধ নেই, স্টাফ নেই, মিনিমাম পরিকাঠামো নেই, তবু ডেলিভারি হচ্ছে, একজন সদ্যজাত চিৎকার করে কাঁদছে। এটা পড়তে আমাদের খুব ভালো লাগে, আমাদের গায়ে কাঁটা দেয়। এবং আপনি যেটা বললেন যে আপনার বেশ কিছু অভিজ্ঞতা শুনলে মনে হবে যে গল্প পড়ছি, এটাও তেমনই যেন একটা গল্প। কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের ভারতবর্ষের এখনো বহু সন্তানের জন্মই, বহু মায়েরই বেঁচে থাকা অনেকটাই এখনো ভাগ্যের উপর নির্ভর করে, ঠিক আপনার অভিজ্ঞতার মতনই? একদমই তাই। আপনি যদি এই ধরনের লাস্ট মাইল এরিয়াসে যান, আপনি দেখবেন একটা বেসিক ইনজেকশন যেটা প্রত্যেক ডেলিভারি পেশেন্টকে দেয়া হয় আফটার দ্য বেবি ইজ আউট, যেটাকে আমরা অক্সিটোসিন ইনজেকশন বলি, যার মূল্য 10-20 টাকার বেশি নয়। বাট বিভিন্ন কারণে, সেটা সাপ্লাই যুক্ত হতে পারে, ফ্রিজ না থাকার কারণে হতে পারে, যেহেতু ইনজেকশনটা ফ্রিজে থাকার কথা, এই বিভিন্ন কারণে একটা বেসিক ইনজেকশন না হওয়ার কারণে ওই মায়ের মৃত্যু হয়, যার ব্যাপারে আমি বইতে লিখেছি। একটা 21 বছরের মেয়ে, সে মারা যায় নিজের সন্তানকে জন্ম দিতে গিয়ে, বিকজ ডেলিভারি পরে তাকে ওই ইনজেকশনটা দেয়া যায়নি। অ্যাজ এ রেজাল্ট মেয়েটা ব্লিড করে মারা যায়। তো এগুলো এই ধরনের লাস্ট মাইল এরিয়াজ এর রিয়ালিটি। এই ঘটনাটাই কি আপনাকে নাড়িয়ে দিয়েছিল? আপনার মনে হয়েছিল যে শুধু ডাক্তারি করলে হবে না, কিছু বদল আনতে হবে? একদমই তাই। যদি একজন ডাক্তার হিসেবে আমি একজন রুগীকে না বাঁচাতে পারি, আর সন্তান জন্ম দেওয়াটা তো ঠিক রোগ নয়, এটা ইটস আ ন্যাচারাল ফেজ অফ ইওর লাইফ। তো যদি এত বেসিক জিনিসও আমি একজন ডাক্তার হিসেবে না করে উঠতে পারি, তাহলে তো ডাক্তার হওয়ারই কোনো মানে নেই।
এই ভাবনাটা আমাকে আপনাকে তখন তাড়া করেছিল। অ্যাবসলিউটলি। তো অন্য কারোর ওপর নির্ভর কেন হব, নিজেই কেন কিছু শুরু করছি না আমি? যেখানে আমি এরম একজন পেশেন্টকে তার রিকোয়ার্ড বেসিক ওষুধপত্র ইনফ্রাস্ট্রাকচার দিতে পারবো, সেই জিনিসটা আমি নিজেই শুরু করি। ঠিক। সেই জিনিসটাই ইন্সপিরেশন ছিল। মানে বেশিরভাগ ক্ষেত্রে কি হয় যে একজন যে কোনো ডক্টরকে যদি জিজ্ঞেস করা হয় যে খুব অসহায় মুহূর্ত কোনটা, তিনি হয়তো বলবেন যে রোগীর মৃত্যুটা। কিন্তু আপনার ক্ষেত্রে মনে হয় এটা আরো বেশি আপনাকে নাড়া দিয়েছিল যে রোগী মারা যাওয়াটা তো অফকোর্স দুঃখের, কিন্তু আপনি জানেন যে সেই মৃত্যুটা আমি আটকাতে পারতাম, ইট ওয়াজ প্রিভেন্টেবল ডেথ, কিন্তু Absolutely. আপনার হাত পা বাঁধা। অ্যাবসলিউটলি। সেই জায়গা থেকে আপনার হাসপাতালের জন্ম। একদম সেখান থেকেই বেটার লাইফের জন্ম, এবং নামটাও সেই জন্য এইভাবেই দেয়া, বেটার লাইফ, যাতে এটা মানুষের জীবনকে আরো বেটার করতে পারে বিভিন্ন ভাবে। এই ধরনের খুব এক্সট্রিম সিচুয়েশনে সাধারণত ডাক্তাররা এটা ভেবে সান্ত্বনা পান, এটা ভাবেন যে আমি আমার শেষ চেষ্টা করেছি। মানে সেটা না ভাবলে তো তিনি পরের রোগের জন্য মুভ অনও করতে পারবেন না, তাই না? কারণ মৃত্যু তো থাকবেই ডাক্তারি করতে গেলে। কিন্তু আপনার ক্ষেত্রে আপনিও যেখানে ভাবতে পারতেন আমি শেষ পর্যন্ত চেষ্টা করেছি, আপনি উল্টোটা করলেন, আপনি চাকরিটাই ছেড়ে দিলেন এবং আপনার মনে হলো আরো বেশি চেষ্টা আমি কিসে করব। তো সেই হাসপাতাল শুরুর একদম গোড়ার গল্পটা তো মুখের কথা নয় যে আজকে মনে করলাম কালকে হাসপাতাল খুললাম, একদম গোড়ার গল্পটা একটু জানতে চাইবো। ডিসেম্বর 31st 2020-তে আমি আমার চাকরিতে রেজিগনেশন দিই এবং নিজের জিনিসপত্র নিয়ে আমি উদালগুড়ি শিফট হয়ে যাই। মানে সেটা তো কোভিড এর টাইম, তার মানে কোভিড এর টাইম, একদম Okay. কোভিড 1 আর 2 এর মধ্যখানে। হ্যাঁ। এবং বেটার লাইফের জন্মই কোভিড এর সময়। তো ফেব্রুয়ারি 14, 2021 আমি বেটার লাইফের ইনগ্রেশন করি এবং একটা ছোট্ট 1000 স্কোয়ার ফিট মতো জায়গা, একটা পুরনো গ্রামীয় বিল্ডিং এ এটা শুরু করা হয়। সেটাও ইজিলি পাওয়া যাচ্ছিল না, বিকজ লোকালসদের প্রচুর প্রশ্ন, তাদের প্রচুর বক্তব্য ইত্যাদি ছিল। বাট আলটিমেটলি সেই জায়গা থেকে শুরু, এবং 6টা বেড নিয়ে আচ্ছা জার্নি শুরু করা, কিছু বেসিক ইকুইপমেন্টস, ওষুধপত্র এবং 9 জনের টিম নিয়ে আচ্ছা। বেটার লাইফের 6টা বেড 9টা মানুষ, একদম দিয়ে 6টা একটা বেড 9টা হাসপাতাল। মানুষ, অ্যান্ড একটা গভীর বিশ্বাস যে ভালো কাজ করতে চাইলে করা যায়। একদমই, এই বিশ্বাসটাই মনে হয় কি ফ্যাক্টর। আচ্ছা একটা কথা বলুন, যে আমরা সাধারণত শুনি শুধু ডাক্তারি না, যে কোনো পরিষেবার ক্ষেত্রেই গ্রামে গিয়ে কাজ করতে হবে মানে শহুরে সুখ শান্তি জৌলুস ছেড়ে যেতে হবে। তো সেইটা মানে যেতে হবে, বাধ্যতা একটা কোথাও এসে যায়। কিন্তু আপনার ক্ষেত্রে অ্যাগেইন এটা উল্টোটা হয়েছে, আপনি নিজের ইচ্ছাই সিকিউরিটি এবং শহুরে সমস্ত সুবিধা ছেড়ে, সবকিছু ছেড়ে আপনি গেলেন সেই প্রত্যন্ত জায়গাতে। সব ছেড়েও প্রতি মুহূর্তে সিস্টেমের সঙ্গে লড়তে হয়, আপনার অভিজ্ঞতা কি বলে? একদিকে চ্যালেঞ্জেস আছে, সিস্টেম আছে যার বিরুদ্ধে লড়তে হয়, এবং অনেক রকম সামাজিক চ্যালেঞ্জেস আছে যেগুলোর অগেনস্টেও নিজেকে বারবার প্রমাণ করতে হয়। বাট আবার অন্যদিকে প্রচুর মানুষ আছে যারা ভালো কাজকে এনকারেজ করে, যারা চায় ভালো কাজ হোক। আমি কিন্তু দুটোই পেয়েছি, আমি চ্যালেঞ্জও পেয়েছি, আমি সাপোর্টও পেয়েছি। ওকে। নর্থ ইস্টে, আসামে এখনো মহিলা মানে হচ্ছে সে ঘরের কাজ করবে, সে আন্ডার কেয়ার অফ সামবডি, ওকে, এবং অন্য কেউ তার জীবনের ডিসিশনস নেয়। সেরকম একটা এনভায়রনমেন্টে বা সেরকম একটা কালচারে একজন মহিলা নিজের অর্গানাইজেশন স্থাপন করছেন এবং অ্যাজ এ লিডার নিজেকে রাখছেন সমাজের সামনে, সেটা ডেফিনেটলি সবার কাছে অ্যাকসেপ্টেবল নয়। এক্স্যাক্টলি, আপনি তো শুধু ডাক্তার না, আপনি একজন লিডার হয়ে উঠেছেন আস্তে আস্তে। তো সেই যে যাত্রা পথটা, সেটা আবার একটা একজন বহিরাগত হিসেবে, কারণ আপনি তো সেখানকার স্থানীয় মানুষ নন, আপনি একদম বাঙালি। তো সেই জায়গায় আপনার কখনো কোনো মুহূর্তে মনে হতো যে পুরুষ হলে আমাকে এত লড়াই করতে হতো না? মানে আপনার লড়াইটা কি মেনলি স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে ছিল নাকি সমাজ ব্যবস্থার সঙ্গেও ছিল? দুটোই। স্বাস্থ্য ব্যবস্থার থেকেও বড় ব্যাপার বোধহয়
সামাজিক হুম ব্যবস্থাপনার সাথে লড়াই করা। কারণ সমাজ যেভাবে দেখে কোনো বক্তব্যকে, বা মহিলা ভার্সেস পুরুষ, এই জিনিসগুলো এতটাই বেশি কনজারভেটিভ এবং ট্রেডিশনাল, স্পেশালি গ্রামাঞ্চলে, স্পেশালি আমাদের দেশের এইসব কোনায়, যে সেটাকে বদলানো বা সেটাকে নিজের কাজ দিয়ে চ্যালেঞ্জ করাটাই একটা অনেক বড় একদম। ব্যাপার। ভাবনার জায়গাটাই খুব সংকুচিত। একদম। তার মধ্যেও আপনি যা গড়ে তুলতে পেরেছেন, সেখানে আপনার ভ্যাকসিনেশন হচ্ছে, সেখানে আপনি প্যাপসমিয়ার টেস্টের ব্যবস্থা রেখেছেন, টেলি ইসিজি করা যাচ্ছে, আরো নানা রকম গ্রামীণ স্বাস্থ্যকে মাথায় রেখে। হুম। এগুলো সবকিছু করতে আমরা জানি টাকা লাগে, টাকা তো লাগবে, এবং টেকনোলজিও একটা খুব বড় চ্যালেঞ্জ, বিশেষ করে প্রত্যন্ত জায়গায়। একদম। সেই সঙ্গে সামাজিক বাধার কথা আপনি নিজেই বলছেন। হুম। সবচেয়ে বেশি বেগ পেতে হয়েছিল কিসে? টাকা জোগাড় করতে, নাকি প্রযুক্তির হাত ধরতে, নাকি অগেন সেই মহিলা হিসেবে সমাজের সঙ্গে লড়াই করতে? ডেফিনেটলি ফান্ড জোগাড় করাটা একটা বড় চ্যালেঞ্জ। আমি নিজে সেভিংস দিয়ে এটা শুরু করেছিলাম। পরবর্তীকালে আমি কিছু ফান্ডিং তুলি, ওকে ওকে। যাতে করে আমি সংস্থাটাকে বড় করতে পারি, আরো সার্ভিসেস আনতে পারি। বাট সেটা ছাড়াও সামাজিক সমস্যা, সঠিক এমপ্লয়িজ খুঁজে বার করা, বিকজ গ্রামাঞ্চলে আপনি কোয়ালিফাইড না। লোকজন পাবেন না। তার মানে গ্রামের লোকেদেরকে তুলে তাদেরকে ট্রেন করে, প্রশিক্ষিত করা, হ্যাঁ। তাদেরকে প্রশিক্ষিত করা এবং তাদের দিয়ে কাজ করানো। অ্যান্ড টেকনোলজি ইনক্লুশন একটা ভীষণ জরুরি পার্ট অফ বেটার লাইফ ছিল, ঠিক। বিকজ আজকের দিনে আপনি টেকনোলজির মাধ্যমে অনেক কাজ সহজে করতে পারবেন, বাট যারা সেই টেকনোলজিটা ইউজ করবে বা পেশেন্ট যারা সেই টেকনোলজিটাকে অ্যাকসেপ্ট করবে, সেটা কিন্তু আবার একটা খুব বড় বড় চ্যালেঞ্জের জায়গা। সো চ্যালেঞ্জ প্রত্যেকটা মোড়ে মোড়ে, এবং প্রত্যেকটা চ্যালেঞ্জেরই সলিউশন খুঁজে বার করতে পেরেছি, যে কারণেই বেটার লাইফ আজ 5 বছর হয়ে গেল Right. যে চলছে এবং আরো বড় হচ্ছে। আপনার এই কাজটা ফর প্রফিট হেলথ কেয়ার ইন রুরাল ইন্ডিয়া, না, এটা নিয়ে আপনার কোনো লুকোছাপা নেই, আপনি ফর প্রফিট কাজটা করছেন ইত্যাদি। কিন্তু এটা শুনলেই অনেকেরই একটা ধাক্কা লাগে, মানে গ্রামেও কাজ করব, আবার নিজের লাভও রাখবো, এটা কিভাবে সম্ভব? আপনার কি মনে হয় যে গ্রামীণ স্বাস্থ্য নিয়ে কাজ করলে কি টাকা পয়সার কথা ভাবতে হয় না, নাকি টাকা পয়সার কথা ভাবলেই নৈতিকতা বিসর্জন দিতে হয়? আপনি এটাকে কিভাবে দেখেন? দেখুন, আমি এটাকে ভীষণ প্র্যাকটিক্যালি দেখেছি, কারণ গ্রামাঞ্চলে স্বাস্থ্য ব্যবস্থা মানেই সবাই ভাবে এনজিও দেবে, চ্যারিটি হবে, ফ্রি হবে। বাট আজকের দিনে কিন্তু ইভেন গ্রামের মানুষও কোয়ালিটি হেলথ কেয়ার চায়। হ্যাঁ, তারা চায় সেটা অ্যাফোর্ডেবল রেটে পাক, বাট ডেফিনেটলি তারাও একটা কোয়ালিটি আশা করে। তো আপনি যদি কোয়ালিটি দিতে চান, তাহলে দ্যাট ক্যানট বি ফ্রি অফ কস্ট। সেই কারণেই একটা অ্যাফোর্ডেবল মডেল ক্রিয়েট করা ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট বেটার লাইফের জন্য। এবং বেটার লাইফে আমরা যা ভ্যারাইটি অফ সার্ভিসেস দিয়ে থাকি, সেটা প্রচুর। আপনি অনেক শহরি ক্লিনিক্সেও হয়তো এত সার্ভিসেস পাবেন না। ওকে। মোর দেন 25 সার্ভিসেস আমরা আন্ডার দ্য সেম রুফ দিই, এবং এটা কিন্তু 24/7। ওকে। তো সেখানে আমাদের সার্ভিসেস গুলো অ্যাফোর্ডেবল বাট পেড, ডেফিনেটলি। বাট টাইম টু টাইম আমরা কিছু ফ্রি সার্ভিসেসও দিয়ে থাকি, যেরকম হেলথ ক্যাম্পস বা বিভিন্ন ডিসকাউন্টস, অফার্স, এইভাবে। আইডিয়াটা হচ্ছে এটা যে বেটার লাইফ যেন সাস্টেনেবল হয়, রাইট। কারোর দয়া, কারোর গ্রান্ট, কারোর চ্যারিটির ওপর যেন আমাদের নির্ভরশীল না হতে হয়। এবং সেটা তখনই সম্ভব যখন এটা ফর প্রফিট হবে। একদম। অফকোর্স, আই মিন প্রফিট বললে অনেকে অনেক রকম ভাবে, বাট প্রফিটেবিলিটি আমার কাছে ইজ ইকুয়াল টু সাস্টেনেবিলিটি। একদমই তাই। আচ্ছা, একটা কথা বলুন, এই যে গ্রামীণ স্বাস্থ্য নিয়ে কাজ করছেন এবং আপনার যেটা আপনার সাবজেক্ট গাইনোকোলজি, তো একটু যদি গাইডের প্রসঙ্গে আসি, এখনো পর্যন্ত শুধু গ্রামে কেন, শহরেও একটা অংশে পিরিয়ড বা প্রেগন্যান্সি বা এমনকি সার্ভাইকাল ক্যান্সারের মতো জটিল অসুখও যখন পৌঁছয়, তখনও যেন লজ্জা বা ট্যাবুটা সামনে এসে দাঁড়ায়। এখনো পর্যন্ত এই নিয়ে খোলামেলা চর্চা, আলোচনা, ডাক্তার পর্যন্ত পৌঁছানোর পথে যেন অনেক বাধা। আপনার কাজ করতে গিয়ে কি মনে হয়েছে যে ডাক্তারির থেকেও এই সামাজিক বাধা ভাঙাটা বেশি কঠিন? একদমই তাই। ইনফ্যাক্ট গ্রামের মহিলাদের কাছে
সব থেকে বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে তারা অসুস্থই থাকে, বাট সেই অসুস্থতার যে চিকিৎসা হয় সেটার জন্য যে ডাক্তারের কাছে আসতে হয়, পরীক্ষা নিরীক্ষা করাতে হয়, সেই কনসেপ্টটাই তাদের নেই। এবং সেটাকে তার বা তার পরিবারের কাছে অ্যাকসেপ্টেবল বানানোটা একটা বড় চ্যালেঞ্জ। না, আপনাকে তো তাহলে পরিবারের মানুষদেরও কাউন্সেলিং করতে হয়। অ্যাবসলিউটলি। তো সেই জন্য বেটার লাইফে আমরা সেটাই করি, যে আমরা সবসময় পরিবারের যারাই কনসার্নড পিপল বা যারা ডিসিশন মেকার্স তাদের সবসময় ডাকা হয় অ্যালং উইথ দ্য পেশেন্ট। এবং শুধু পেশেন্ট দেখে তাকে টেস্ট লিখে ওষুধ লিখে ছেড়ে দেওয়া হয় না, সেখানে তাকে এবং তার পরিবারকে এডুকেট করা, তাদের অ্যাওয়ারনেস দেয়া এবং বোঝানো কেন কোনো জিনিসটা জরুরি, কোন জিনিসটা আগে, কোনটা প্রায়োরিটি। সেই জিনিসগুলো কিন্তু ইজ আ ভেরি ইন্টিগ্রাল পার্ট অফ বেটার লাইফ। এবং যে যেখানেই লাস্ট মাইলে কাজ করবে তার জন্য এই এডুকেশন বা অ্যাওয়ারনেস দেওয়াটা একটা বড় কাজ। একদমই তাই। আচ্ছা, আমার একটা কথা বলুন, এই যে আপনি আপনার বইটাতে আপনার জার্নিটার কথা লিখেছেন, হুম। সেখানে কত রকম বাধার কথাও এসছে, বন্যা এসছে, ঝড় এসেছে, এমনকি আপনাকে কত রকম হুমকির মুখে পড়তে হয়েছে। আপনি নিজের সঙ্গে যখন নিজে ফাইট করছেন, একাকিত্বের সঙ্গে ফাইট করছেন, সেই ফেজটাও জীবনে এসেছে। তো সবকিছুর পরে ভাঙতে ভাঙতে গড়তে গড়তে গিয়ে আপনি আজও লড়াই করছেন, দাঁড়িয়ে রয়েছেন। ইনফ্যাক্ট সেই জন্য আজকে আমরা এই পডকাস্টটা করছি। হুম। তো এইটা, এই যে জার্নিটা, এই লড়াইটাই আপনি যে আজও বেঁচে আছেন বা মাথা তুলে আছেন, কোথাও তো একটা কি ফ্যাক্টর লাগে। কোনো কিছু তো মানুষ একটা আঁকড়ে ধরে, সেটা তার খুব ব্যক্তিগত সম্পর্ক হতে পারে, সেটা তার বিশ্বাস হতে পারে যে আমি এটা বিশ্বাস করি, বা তার আত্মবিশ্বাস হতে পারে। আপনার কাছে কোনটা? আজও লড়াই করে চলেছেন কিসের ভরসায়? আমার ভরসা, আমার ইন্সপিরেশন হচ্ছে আমার পেশেন্টরা। যখন একজন পেশেন্ট সুস্থ হয়ে বাড়ি যায় বা সে এটা বলে যে আজ আমি ভালো করে ঘুমোতে পারলাম অনেকদিন পর, আজকে আমার ব্যথাটা আর নেই, সেটা সব থেকে বড় শক্তি, সেটা সব থেকে বড় ইন্সপিরেশন। অ্যান্ড আই থিঙ্ক সেই মুহূর্তগুলোর জন্যই আমি একজন ডাক্তার হয়েছিলাম। এবং এবং শুধু ডাক্তার হিসেবে প্র্যাকটিস করলে এই মুহূর্তগুলো যতটা পেতেন, এখন আরো অনেক বেশি কাছ থেকে পাচ্ছেন। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আর একটা জিনিস আমি বলে দিই, যে যেটা একজন অন্টারপ্রিনিয়রের অ্যাঙ্গেল থেকে যদি আপনি দেখেন, যখন আমার এমপ্লয়িজরা যারা সেই গ্রামাঞ্চলেরই লোক, যারা ভীষণ গরিব পরিবার থেকে বিলং করে, আজ যখন তারা বেটার লাইফের মাধ্যমে নিজেদের জীবনে একটা ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি পেয়েছে এবং সে তার নিজের পরিবারকে সাপোর্ট করতে পারছে, ওদের সেই উন্নতিটাও একটা খুব বড় ইন্সপিরেশন আমার জন্য। সো আই থিঙ্ক এই দুটো ইন্সপিরেশন খুব ভালোভাবে কাজ করে এবং আমাকে লড়াই করার জন্য আরো। একদমই তাই। একটা অলমোস্ট গোটা জাতির একটা বড় অংশকে আপনি দাঁড় করাচ্ছেন বলতে গেলে। চেষ্টা করছি। এই যে আপনার বইটা, এই বইটা কি শুধুই আপনার আত্মজীবনে, নাকি আপনি এই বইয়ের মাধ্যমে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকেও কোথাও একটা চ্যালেঞ্জ করেছেন, রাদার চার্জশিট লিখে দিয়েছেন? আই থিঙ্ক আমি আমার বইয়ের মাধ্যমে যেটা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমার মতো আরো যারা ডাক্তার আছে বা যারা হেলথ কেয়ারের বিষয়ে অ্যাজ এন অন্টারপ্রিনিয়রশিপ ভাবে, তাদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করেছি। কারণ আমি একা বা অন্য কোথাও কোনো একা ডাক্তার কাজ সীমিতই করতে পারবে, বাট সব ডাক্তাররা মিলে যদি গ্রামাঞ্চলে বা লাস্ট মাইল এরিয়াজেও কাজ করার কথা ভাবে এবং শহরের থেকে নয়, গিয়ে ওখানে ফিল্ডে নেমে কাজ করার কথা ভাবে, তবেই কিন্তু এই ধরনের মানুষরা অ্যাকচুয়ালি সেবা পাবে বা তারাও বাঁচবে, তাদেরও তো বেঁচে থাকার অধিকার। একদমই তাই। তো সেটা তখনই সম্ভব যখন আমরা অ্যাজ আ ফ্রেটার্নিটি এটাকে দেখবো। সো আমি এটাই চেষ্টা করেছি যে আমার বইয়ের মাধ্যমে ইফ আই ক্যান রিচ আউট টু মোর পিপল, যারা হাত মিলিয়ে কাজ করবে, সেটাই আমার বইয়ের সাকসেস। এই আপনার মতো করে না হলেও আপনার কাছাকাছি যারা ভাবছেন, যারা হয়তো ডাক্তারি পড়ছেন এই মুহূর্তে, যারা এপিসোড দেখছেন, তাদের মধ্যে অনেকেই ডাক্তারি বা নার্সিং এর স্টুডেন্ট হতে পারেন। তো তারা অনেকেই হয়তো ইন্সপায়ার্ড হচ্ছেন বা ভাবছেন, চেষ্টা করছেন যে আমিও যদি করতে পারতাম। কিন্তু আপনি নিজেও জানেন যে শহর ছেড়ে গ্রামে গিয়ে কাজ করার পথে অজস্র বাধা, অনেক বাধা আসে। তাদের জন্য আপনি কি বার্তা দেবেন?
আমি তাদের এটাই বলতে চাই যে যদি সত্যি ইচ্ছা থাকে এগিয়ে আসুন, কাজ করুন, এবং আমার সংস্থার মাধ্যমে আমরা এরকম লোকেদেরও হেল্প করতে ইচ্ছুক যারা গ্রামাঞ্চলে গিয়ে স্বাস্থ্যসেবা দিতে চায়। আজকের এই পডকাস্টটা এটা শুধুমাত্র কোনো কথোপকথন নয়, এটা আমাদের চোখে আঙ্গুল দিয়ে বোধহয় দেখিয়ে দিল যে স্বাস্থ্য মানে শুধুই হাসপাতাল নয়, স্বাস্থ্য মানে শুধুই ডাক্তারি নয়, স্বাস্থ্য মানে সাহস, স্বাস্থ্য মানে দায়িত্ব, স্বাস্থ্য মানে লড়াই করে জিতে নেওয়াও, অন্তত এই দেশে। যারা মনে করেন আমি একা কিভাবে পারবো, এত বড় সিস্টেম কিভাবে বদলাবে, তাদের মনে হয় যোগ্য উত্তর দিলেন ডক্টর সায়ন্তানী ভট্টাচার্য যে সিস্টেম বদলাতে চাইলে মনের ইচ্ছাটা, মনের জোরটাই শেষ কথা। সিস্টেম বদলাতে চাইলে সাহস এবং দায়িত্ব নেওয়ার মনোভাবই শেষ কথা। আজকের এই এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানান। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।